দর্শক প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমি গত পর্বে ভূতের ঘটনার বিষয়ে কিছুটা বলার পরে আমার মোবাইলের চার্জ পড়ে গেল, এবার আমি বন্ধ করলাম। এরপরে আর সময় করে ওঠে নাই, আর বাকিটা বলতে পারি নাই। আসলে কি, কাজের জন্য এরকমই হয়। এটা যখন এই সংসার জীবনে না আসছি তখন তো এগুলো বুঝি নাই। আমাদের বড়রা বা আমাদের বাবা তারা যখন কাজ করছে আমরা অনেক কিছুই ভাবতাম, এটা হয় না কেন, ওটা হয় না কেন, কিন্তু তখন কিন্তু এগুলো বোঝার মানে সম্ভব হয়েছিল না। বোঝার বয়সও হয় নাই, অথবা বোঝার পরিবেশও হয় নাই। সংসার জীবনে আসছি, এখন এটা বোঝা যায়। যখন কাজ থাকে তখন ওই কাজ নিয়ে থাকা যায়, কিছুটা রিল্যাক্স পাওয়া যায় কাজের মধ্যে। আর যখন কাজ না থাকে তখন কিন্তু কাজের জন্য ছুটতে হয় বেশি, মানে তখন আর রিল্যাক্স বলতে কি সেটা ভুলে যেতে হয়। কারণ কাজ না থাকলে সামনে কীভাবে সংসার চলবে, বর্ণনা খরচ কেমনে মেটাবো, এই জন্য অন্য এই কাজের ধান্দায় থাকতে হয়। আবার কাজ যখন এসে যায় তখন আবার কিছুটা রিল্যাক্স নিয়ে ওই কাজগুলো সম্পন্ন করা যায়। যাই হোক, যেটা বলার ধরছিলাম, সেই যে হোসেন আলী চাচা যে সেই উল্কাপাত বলতে রইল, তা আমি তো তারে নিয়ে হাঁটতেছি। ওই যে বললাম যে আমি খুব সাহসী ছিলাম, ছোটোবেলা থেকে যথেষ্ট সাহসী ছিলাম। এবং আমাদের এলাকায় আমি একটু বেশি রকমের সাহসী ছিলাম, সেটা সবাই কম বেশি জানতো এলাকার। আমার এই ভিডিও তো তারাও দেখছে, এমন তো না যে আমি বানিয়ে বানিয়ে বলছি। যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছিলাম বিভিন্ন কাজে আমি। যেটা আমার ওই সময় যেহেতু আমার শারীরিক গঠন তেমন একটা আহামরি ছিল না, ছোটোখাটো গঠনে ছিলাম। সেটা তো আপনাদেরকে আগেই বলেছি, ছোটোবেলা আমার মারাত্মক অসুখ ছিল। সেই পোলিও রোগ থেকে মরতে মরতে বেঁচে গেছি। যখন আমার মা, আমার দুই ভাই বোন একদিনে মারা যাওয়াতে প্রায় পাগল হয়ে গেছিলো। ওই সময় আমি বলছিলাম আগে এক পর্বে। যাই হোক, সেটা তো এই হোসেন আলী চাচার নিয়ে তো আমি যাইতেছিলাম। সেই ভয় তো আমি পাই না, তারপরও আবার ভয় পিছুও ছাড়ে না। কিন্তু আমি তো ভেঙে বলে চলবে না, কারণ ওই যে নির্জন মাঠ, নির্জন রাস্তা, এক একটা বাড়িতে অনেক দূরে আলো দেখা যায়। সেই বাড়ি পর্যন্ত যাবো তার তো কোনো জ্ঞান নেই, গিয়ে ওখানে তো মানুষ নাও পেতে পারি। যার জন্য অনিশ্চিতভাবে সেই হাঁটতে রয়েছি এই রাস্তায় রাস্তায়, আবার কোথাও জমির মাঝখান দিয়া। তাহলে যে বললাম শিলা বলে, গ্রাম অঞ্চলে বলে শিলা। আবার ঘুরে গেলে ওটা জায়গা বেশি হয়। কিন্তু এই ভিতরে ওই চাষা আছে, সে তার ওই যে উল্কাপাত বলতে চাইছিল, উল্টাপাত সেটা কত সময় পরে, এটা আমার কাছে একটা মানে অসহনীয় লাগছিল। এইভাবে অনেকটা দূর যাওয়ার পরে হঠাৎ আমাদের বাম পাশে বিরাট একটা দিঘি দেখলাম। এখন ওই দিঘিটা একটা পারাবার রাস্তা, ওইটা পার দিয়ে যাইতেছিলাম। হঠাৎ দেখি বিশাল এক কচ্ছপ রাস্তার উপরে। তখন এক ঝটকা এমনি পাশালাই নিয়েছি, কারণ সবই তো দিনের আলো না, রাত্রিবেলা আপসা অন্ধকার, আপসা আলো এই মধ্যে দেখতেছি। ওই কচ্ছপ উঠছে, আমি মনে করি যে কচ্ছপের ডিম পেড়তে উঠছে। সেটা প্রায় 1 ফুট উঁচু এবং 4 স্কোয়ার ফিটের মতো তার আয়তন, বেশ বড় সড়ই। এখন এটা তো কচ্ছপটা হয়তো দেখা যায় যে ডারউইনের সূত্র আমরা পড়ছিলাম যে বিবর্তন, হয়তো বিবর্তনেই তারা এই আকার নিছে। কারণ তো অনেক জাতের দেখছি, ছোটোবেলা থেকে অনেক জাতের দেখতাম, চিনতাম। আপসা অন্ধকার ভিতরে ওটা দেখি টনুরাইমের সাইজ, একটু কেমন ঘাড় মোটা বেশি। তখন ভাবলাম যে এখানে হচ্ছে কেন, রাস্তার মাঝখানে ডিম পারবে নাকি। আবার ভাবি যে এর হয়তো তাদের অভিজ্ঞতা এখন কালে কালে পরিপক্ক হয়েছে। রাস্তার পাশে পারলে হয়তো গই হিসাবে খেয়ে ফেলবে ডিম, সেই জন্য সে রাস্তার পাশে, রাস্তার উপরে ডিম পারবে এবং ধুলা দিয়ে রাখবে। আর এবং উৎসেরিক এমন একটা ক্ষমতা, সেই যে কচ্ছপের বাচ্চায় একটা আঙুলে টিপে মারা যায়, সেই বাচ্চাগুলো কিন্তু ফোটানোর পরে সেই মাটি ভরেই বেরোয় আসে। এটাই তো প্রকৃতি। যাই হোক, সেভাবে এই কচ্ছপটাকে এড়িয়ে গেলাম, কারণ ও তো কামড় দিয়ে ধরলে তো সে ছাড়বে না। ওই কচ্ছপের কামড় একটা নিয়ম আছে যে আপনি যত নাড়া দেবেন তত সে খেসবে। যার জন্য আমার ওদের কাছ থেকে
আপনার ওই অংশটা কেটে ফেলা ছাড়া আর ছুটানোর উপায় নেই। আর একটা ছুটানোর উপায় যে যদি মুখের ভিতরে কেউ শাবল টাবল দিয়ে আটকাই দিতে পারে তাহলে এছাড়া উপায় নাই। এখন এবার তো কতদূর গেলাম, এখন ওই যে চারিপাশ থেকে সেই বিদ্যুটের আওয়াজ হয়, এই এই যে আমরা পেঁচা ডাকের মতো শুনি, আবার কিছু ওই যে গ্রামে আমরা বলি টক্কনাথ, কপ 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 করে শব্দ হয়। সে মানে ওই শব্দগুলো শুনলেই গান মধ্যে সমজন করে। যাই হোক আমি কিন্তু চাচার হাত ছাড়ি না, এই চাচা যে এরকম বেসামাল তারপরে কিন্তু তার আমি হাত ছাড়ি না, কারণ আমার তো ওইটাই অবলম্বন। সে যদি আমার ছাড়ি আবার কোনো দিক দৌড় দেয় বা কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তখন তো আমি ওখানে বসেই ভয় নাই এবং ভয় পাই না, কিন্তু ওই সময় কিন্তু ভয় সমস্ত ভয়, দুনিয়ার সমস্ত ভয় আমার গায়ে আসবে, এটাও তখন বুঝতে পারছি। যে এইভাবে হাঁটতে 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 আরও অনেকটা দূর গেছি। এখন বড় একটা সাঁকো, সেই বাঁশের সাঁকো, তো বাঁশের সাঁকো কিন্তু একটা বিশেষ ধরনের তৈরি, এত আপনারা গ্রামে যারা থাকেন তারা জানেন, এইরকম বাঁশ আড়াআড়ি থাকে, এরকম কিছু যন্ত্র বাঁশের খুঁটিগুলো এরকম আড়াআড়ি দেয়, তখন এই আড়ার সাথে যখন এই একটা ধরনই দেয় সেটা কিন্তু একটু ঝোঁক দিয়ে বাড়াইতে হয়। আপনি যখন সাঁকোর উপর দিয়ে হাঁটবেন তখন ওই ধরনটি হাত দিলে একটু ঝোঁক পড়বে শরীরটা, ওই দিকে একটু ঝোঁকে থাকতে হবে ধরতে, স্ট্রেটভাবে যাওয়া যায় না, কারণ তো এইভাবে সরানো, এরপরে একটা বাঁশ দেওয়া আর ওই ওই উপরের বাঁশের অংশের সাথে একটা আর বাঁধা থাকে যেটা দিয়ে ধরে হাঁটতে হয়। তো এরকম অনেক দূর যখন গেছি, হঠাৎ একটা শাড়ি পরা একটা মেয়ে ছেলে, লাল পাড় এবং সাদা ওই বডি, এরকম একটা কাপড় পরা একটা মহিলা মানে বউ, এই যে আসতেছে। এখন আমি তো ভয় পেয়ে গেলাম যে এটা আবার কেমন কথা, এত রাত্রে বউ এলো কেমন করে, এই দুঃসাহসী বউ কেমন করে আসলো এখানে, যেখানে আমরা এই অন্ধকারের ভিতরে হাঁটতে হাঁটতে আমাদের ভয় লাগতেছে, কোনো মানুষজন টের পাই না, কোথাও দূরে দূরে একটা বাড়িঘর দেখি, আর সেই আবার মনে মনে ভাবি যে এই যে মানুষগুলা এদের কি বুদ্ধি, রাস্তার পাশে রয়েছে সমানে চাষের জমি, আর তারা বাড়িগুলো বাঁচছে গিয়ে দূরে দূরে, যেখানে বর্ষাকালে নৌকা ছাড়া যাওয়া যায় না। এটা আগেরকার দিনের মানুষের যে সভ্যতার যে বিবর্তন, সেটা এখনকার দিনে রাস্তার পাশে মানুষের বাড়িঘর করে, কিন্তু তখন কিন্তু এটা সে আজ থেকে 35-40 বছর আগের কথা না, তারও তো বেশি, এদিকে 26, ওদিকে ধরি 80, 20-46 বছর আগের কথা। তো যাই হোক এরকম কত ওই সাঁকো যখন বাড়ি দিয়েছিলাম, ওই যে আমার যে কিছুটা ঝুঁকতে হবে এই ধরনের দিকে, এখন আমার ওই সময় একটু ভয় লাগছে যে আমি ধর ধরনের দিকে ঝুঁকি, আর ওই যে বউটা আসতেছে মহিলা মানুষ, সে তো আমাকে ক্রস করেই বেসে থাকছে, তাকে আমার সাইড দিতে হবে। সাইড দিতে গেলে যদি সে মানুষ না হয়, অতি মানুষ হয়, মানে অতি মানব, সেটা আপনারা বুঝতে পারছেন কী হইতে পারে, তাহলে তো আমি যে যখন ঝুঁকবো ওই সময় তো আমাকে ফেলে দেবে বা আচার বাচার দিয়ে মেরে ফেলবে। তখন আমার সাঁকোর উপরে আমি এক প্রকার পিছিয়ে আসার একটা চিন্তা ভাবনা করছি, আবার যেহেতু আমি চাচার হাত ধরা, সেজন্য আর পিছিয়ে আবার আসতে পারিনি, বাধ্য হয়ে আমি সামনের দিকে আগাইছি। যখন ওই বউটা আরও কাছাকাছি আসছে তখন আমি ঠিকই তাকে সাইড দিয়েছি, এবং এমনভাবে সাইড দিয়েছি যেন তার গায়ের সাথে কোনো টাচ না লাগে। এরপরে ঠিক আসলে বউটা কিছু বলার শুধু একবার তাকালো, সে অন্ধকারের ভিতরে, সেই বললামই যে কেমন অন্ধকার, অর্থাৎ পরিষ্কারও দেখা যায় না আবার একেবারে অন্ধকারও না, এইরকম একটা জ্যোৎস্না। হয়তো প্রথম পক্ষ বা দ্বিতীয় পূর্ণিমার পর, অমাবস্যার পর যে পূর্ণিমা আসে এরকম প্রথমা দ্বিতীয় বা তৃতীয় এরকম সময়, তো সে হয়তো ওইটাও দেখা যায় যে আরও ঘন্টা 2-1 থাকবে বা 1 ঘন্টার মতো, ওইটাও থাকবে না, মানে পশ্চিম কিনারে দিকে হেলে গেছে আর কিছুক্ষণ থাকবে। এখন ওই অবস্থায় তো হাঁটতেছি, সাঁকো বাড়াই গেলাম। এখন আমি যে লোকের কাছ থেকে যে আইডিয়া নিয়েছিলাম জায়গা যে কত দূর হইতে পারে সেই মৎস্যকালী, আমি মনে করি যে সেই 10-12 মাইল তো হাঁটছি, এখন মনে হয় আরও বেশি হাঁটছি, কারণ ওই দিকের মাইল যে কত বড়, এখনকার মানুষ সচেতন হয়েছে কিনা জানি না,
ওই সময় তো তারা কত সচেতন ছিল সেটা আমরা জানতামই, যে তাদের ঔষধ কিন্তু তারা হাটে, সপ্তাহের ওষুধপত্র সেগুলো তারা হাটে, কিন্তু হাটের দিনে নৌকায় ডাক্তারে ওষুধ নিয়ে হাটে বসতো, ওখান থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র এগুলো কিনে নিয়ে আসতো। ওইটা তারা এক সপ্তাহ ব্যবহার করতো, আবার এক সপ্তাহ পরে আবার ই করতো। অথচ কোনো রাস্তার পাশে কেউ একটা দোকান দিয়া একটা ফার্মেসি দিয়ে বসে নেয়, অথবা মুদি দোকান থাকলেও তার সাথে কিছু ওষুধ রাখা যাইতো। ওই ব্যবস্থাটাও ছিল না। আমি কয়েকদিন থাকছি এলাকায়, 2-3 দিন, দেখছি এগুলো, খেয়াল করছি। যাই হোক, এভাবে গেলাম, শেষ পর্যন্ত সেই এর বাড়িতে গেলাম। যাওয়ার পরে যখন বাড়িটা পাইছি তখন তো সে মনে হয় যে আমি পাহাড় জয় করে ফেলছি। মানে এতক্ষণ পর্যন্ত জীবনটা থাকবে কি থাকবে না, চাচার তো অবস্থা সেই কেরোসিন হয়ে গেছে, আমি বলতে পারছি। আমিও তো আর সম্বিত কতক্ষণ থাকবে এই ভয়তে ছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত একটা বাড়ি পেলাম, যে বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল। সেখানে গেলাম, তাদেরকে গিয়ে আমি, যে লোকটা আমাকে ওয়েলকাম জানালো তাকে আমি বললাম যে আপনার সাথে কথা, ইশারায় বললাম। হোসেন চাচারা তো সেই তারা কাপড় চাপড় দিল এটা বদলানোর জন্য, গোসল করতে দিল। রাত্রিবেলা যেহেতু দূর থেকে গেছি, মানে কর্দমাক্ত ঘাম, তারপরে যে আমরা একটা বিধ্বস্ত অবস্থায় গেছি, সেটা জন্য সে তাকে গোসল করতে বলছে পুকুরে। এবং আমি ইশারায় ফাঁকে আমি বললাম যে ওই যে চাচা এখনও কিন্তু উল্টাপাত করেছে, সেটা একটা কারণ আছে। আমরা আসার সময় অনেক ঝামেলায় পড়ছিলাম, একই রাস্তা 3-4 বার ঘুরছি। এই দেখা যায় 15-20 মিনিট ধরে একই রাস্তায় ঘুরে ঘুরে আবার দেখি সেই আগের রাস্তায় এরকম একটা ঘটনা করছিল, যেটা আমরা গ্রামে বলি দিয়া কিনা সেটা জানি না, তবে একই রাস্তা, অচেনা রাস্তা হইতে পারে, এজন্য হইতে পারে। একই রাস্তা ঘুরে ঘুরে আবার ওই জায়গায় আসছে, এরকম 2-3 বার ঘটছে। আর মাঝে মাঝে এই ঘটনা ঘটছে, সেই যে মহিলা যার আমি পায়ের আঙুল ধরছিলাম, ওই ফাঁস দেওয়া ঝুলানো, সেটা বললাম। তারপরে এই যে সাকুর উপরে মহিলা, এটা বললাম। কচ্ছপের কথা বললাম। তারপরে ওই যে ওই তাল গাছ রাস্তার পাশে সবই বললাম। তখন উনি আমাকে বললো, একটু দূরে নিয়ে গেল কিছু, যাতে চাচা না শুনতে পারে। তখন বললো যে এই যে উল্কাপাত বলে, উল্কাপাত কইছে, উল্কাপাত তো বিজ্ঞানের ভাষায় বলে, বিজ্ঞানে বলে উল্কাপাত। আসলে উল্কাপাতও কিছু না, বউ কিছু না, সবই আপনি তো যেহেতু আমার কাছে বলতে পারছেন, তাহলে বোঝা যায় যে আপনি সঠিক আছেন। ওনার কাজ হয়ে গেছে, ওনার রাত্রে কিছু খেতে দেবো না, আর আপনি ইচ্ছা করলে কিছু নাও খেতে পারেন। আমাদের কিছু দাওয়াই আছে, এইটা আপনাকে দেবো, ওনার দুজনকেই দেবো। আপনি ভাত খেলে খেতে পারেন, কিন্তু ওনাকে খাওয়া দেওয়া যাবে না। তখন আমি বললাম, কি, আমাকে একটু খুলে বলুন। বললো যে গলায় দড়ি দেওয়া দেখছেন, ওইটা মারা গেছে আরও প্রায় 25-30 দিন আগে। ওইটা এক মহিলার কানের ভিতরে ক্যান্না পোকা ঢুকছিল, তাই যন্ত্রণা টেকতে না পারিয়া সে গলায় দড়ি দিয়েছে। কেউ ধরতে পারে না যে তারা কী গেছে, সবাই বলছে তোমার মাথায় পোকা হয়েছে, কেউ বলছে তোমার কানের ভিতরে স্যাপটা কি ওই রেখায় গ্রামে বলে কি চারটা হয়েছে, এরকম অনেক কথা। মহিলা মানুষ তো এমনি তেলা পোকা, তারা তেলা পোকার নাম শুনলেই লাফায়। সেই তাকে যদি বলা হয় তোমার মাথার ভিতরে 4টা হয়েছে, তোমার মাথার ভিতরে পোকা হয়েছে, তখন সে ভয় পাই যায় না। ওই এক ফাঁকে বউ ওই গোপনে, যেহেতু স্বামীকে ভালোবাসে, স্বামী দুশ্চিন্তা বেশি করবে বা স্বামীর অসহায় মুখটা তার সহ্য লাগে নাই, এই ফাঁকে কোনো রকম সেই ঘরের বধূ, অথচ রাত্রিবেলা সে কি দুঃসাহস, সে বাড়ি থেকে দূরে গিয়া সেই যে রাস্তাটা সোজা জমির উপর দিয়ে গেছে, ওইখানে একটা পাতা বর ছিল, কি অশ্বত্থ গাছ। ওই গাছে, অশ্বত্থ গাছ তো সেই গোড়া থেকে শিকার, ওগুলো সহজেই যে কেউ করতে পারে। ওই অশ্বত্থ গাছে উঠে একটা গাছে ওই শাড়ি পেঁচিয়ে গলায় ধরে দিয়েছে। তা সেটা 20-25 দিন আগের কথা। তাহলে আমি সেটা দেখছি। এটা যখন বলতেছে, তখন তো আমি এই যে ওই সময় যে আঙ্গুল ধরে যে ভয় পাইছি, তার চাইতে বেশি ভয় পাইছি এখন। তারপরে যে তাল গাছ বা ওই যে দূরে ডাকা যায়, করে ডাকছে যে রাস্তায়, ছাগলের মতো ডাকছে যে, এগুলোও আরও 2-1 জন এরকম টের পাইছে। এই জন্য সন্ধ্যার পর ওই রাস্তায় এখন আর কেউ যায় না। যারই কাজ থাকে সে দিনের মধ্যে সবাই যার যার কাজে চলে যায়। একমাত্র অজানা লোক যদি কেউ আসে, তার হয়তো
জরুরি প্রয়োজনে তারা আসে, তাও যদি কোনো পরিচিত লোকের দেখা পায় সে তাকে বারণ করে যে ইদানিং গেলে এই রাস্তা দিয়ে রাত্রিবেলা আপনারা যাইয়েন। কিন্তু আমাদের তো বলার কেউ ছিল না, যাদের কাছে আমরা পথে বর্ণনা নিয়েছি সেই লোকগুলা হয়তো জানে না, আনাইলে আমরা ওই সেই কেউ বেড়া ওখানে অপেক্ষা করতাম একটা রাত। তারপরে ওই বউর কথা বললাম, সে বললো যে আমাকে বলে যে আপনার কি মাথা খারাপ, রাত্রিবেলা যেখানে আপনারা এই যে আসছেন কোনো লোক কি রাস্তায় দেখছেন? একটা লোক দেখছেন, তার মানে একটা রাস্তা যখন হয়েছে নিশ্চয়ই তো রাত্রে 2-4টি লোক তো থাকতো, কিছু দূর থেকে গিয়েও তো 2-1টা লোককে দেখা পাইতেন, কিন্তু পান নাই, কারণ এ রাস্তায় এখন আর কেউ চলে না। তাই বোঝেন যে আমরা কোন বিপদে গেছি। তারপরে ওই বউ কি সেই রাত্রিবেলা কার বউ ওই রাত্রে যাবে হাক্কা পাড়াইতে? গ্রামে সাগরে বলে হাক্কা। তা হইলো 2টা প্রমাণ পাইলাম। তারপর কচ্ছপ, যে কচ্ছপ ডিম পারে মানে রাস্তার পারে, অথবা রাস্তার পারে থেকে নিচে জমিন যেখানে ঠিক রাস্তাটা যেখানে শেষ হইয়া জমিন শুরু হয় ওই জায়গাটা একটু কিছু উঁচু থাকে, ওই কোনারায় পারে মাটি চালিয়ে ধুলাবালু বের করে ভিতরে। সে কি মাঝ রাস্তায় ডিম পারতে ওঠে? আর আপনারা যদি একবার পাও আপনার টাচ করতো তাহলে তো কামড় দিলে সারা রাত ওখানে বসে থাকতে হতো। তো ওটা কচ্ছপ ছিল না, ওটাও ছিল ওরই একটা অংশ। আপনাদেরকে অনেক সাধনা, মানে আপনাদেরকে অনেকভাবে তারা ফাঁদে ফেলতে চাইছে, পারে নাই। হয়তো আপনাদের মুরব্বীর দোয়া আছে, অথবা কারো ভালো কোনো কাজ করছিলেন বা করেন বা করার মনে আছে সামনে, এই কারণে হয়তো বা বেঁচে থাকার দরকার আছে, এই জন্য আপনারা সুস্থ শরীরে ফেরত আসছেন। তবে চাচাকে নিয়ে একটা সন্দেহ লাগে, সে তো তার তো নাই, এই যে গোসল করতে নামছে ওখানে বসে সে উল্টো ভাত খাইতেছে, তার মানে কি সে তো রীতিমতো ট্রমায় পড়ে গেছে। তো যাই হোক, এই কথা তো রাত্রিবেলা রইলাম। তারপর দিন 2 দিন ওখানে থাকতে হয়েছে। তারপরে 2 দিন পরে আমার বাপ সেই যে তার যে সাইড ছিল সেই সাইড থেকে ফেরত আসছে। এরপরে তার কাছ থেকে আমি টাকা নিয়ে আবার গ্রামে চলে আসছি। আসার সময় হোসেন আলী চাচারে সেই সাকুরা অনেক রাখে আসছি, কিন্তু ওই সময় তার এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। মাসখানিক পরে তখন আমার বাবা বাড়িতে আসছে, তখন শুনছি ওই শকুর চাচারে হোসেন আলী চাচারে মানে ভয় পাইছে এবং সে প্রচণ্ড জ্বর হয়েছে, জ্বরে সে জ্ঞান হারাইছিল এবং প্রথমে গ্রাম্য দাওয়াই দিয়েছে, দাওয়াই দেওয়ার পর মেডিকেল নিয়েছে। ডাক্তাররাও তার কোনো রোগ ধরতে পারে নাই, আর এই গ্রামে যে ফকির রোজা আছে তারাও অনেক চেষ্টা করছে, কিন্তু তার ওই ট্রমা ভাঙতে পারে নাই। তবে এখনকার দিনে হয়তো ট্রমা ভাঙতো, কিন্তু ওখানকার দিনে তো মানুষের ট্রমা বলতো না, ট্রমায় পাইলে তাকে নির্ঘাত মনে করতো যে সেই শয়তানি ধরছে আর ছাড়বে না। আর হুজুররা তো তাদের উপর অনেক অত্যাচার করে, তাদের ঝাড়ফুকের নামে সেই মরিচপুরিয়া গন্ধ শোকায়, ধূপের দোয়া গন্ধ লয়, তারপরে ওই বিভিন্ন নাপাক পানি টানি এগুলো খাওয়ায়। যাই হোক, মানে হয়তো অনেক অত্যাচারই করছে, এই বিভিন্ন অত্যাচারটার এইসব মিলে হয়তো চাচার এই অবস্থা হয়েছে। 1 সপ্তাহ পর নাকি তিনি মারা গেছেন। আল্লাহ ওনার ব্যস্তনে সেভ করুক। আছে অনেকদিন পর আমার কথা মনে পড়লো, আপনাদের এই কথাটা শেয়ার করলাম। সেই হিসাবে এইটা আমি আমার ছাত্র জীবনও আমি যখন কলেজে পড়ি তখন আমার ছোটো ভাই সমান তাদের কাছে আমি অন্য এলাকায়, আমার ঘরের লোক তো আমার জানতোই, কিন্তু আমি অন্য এলাকায় যখন আমার ছাত্রছাত্রীদের পড়াতাম তাদের কাছেও আমি এই ঘটনা শেয়ার করছি 2-1 বার। কারণ ওটা তো আমার জীবনের একটা মানে এমনই যে ভোলার না, ওই ঘটনাটা ভোলার না। এবং সে ভূত প্রেত যে আছে, অথবা ভূত প্রেত না থাকলেও ভূত প্রেতের ভয়তে যে মানুষ কাবু হয়ে যায় বা এমনকি মৃত্যুও হয়, তার প্রমাণ আমি নিজে। এবং ভূতের অস্তিত্ব আমি নিজে তো দেখছি, সেই আমার এই ছোটোবেলায় গরু দেখছি, ঘোড়া দেখছি, মাথা কাটা ঘোড়া দেখছি, ঘোড়া থেকে যে রক্ত ছিটে পড়ে সেটা অনুভব করছি, গায়ে যেন আমার রক্ত পড়তেছে। অন্ধকার হাঁটার সময় যখন কাটা করা দেখছি, এই যে রক্ত শিরশির করে সেটা আমার গায়ে পড়ে, সেটা অনুভব করছি। তাহলে সেগুলো তো বলার না। সেই জন্য বলছি যে ভূত প্রেত আছে হাতে। এখন মানুষ সাহসী বেশি হয়ে গেছে, অতি সাহসী হয়েছে। আবার সারা জায়গায় বিদ্যুৎ আসে গেছে, বিদ্যুতের আলোয় যেমন গ্রামে অন্ধকারে
একটা কলা গাছের একটা ফাঁচটা ধরে থাকলো, দূর থেকে মনে হয় একটা লোক দাঁড়িয়ে আছে, ওখানেও মানুষ ভয় পাইতো। অথবা একটা গাছ, এই যে এক ধরনের ফল আছে, এই জমজমা ফল বা বিভিন্ন রঙের এই গাছ থেকে একটা ফল ছিঁড়ে বলে যে ঝুমঝুম করে শব্দ হয়, ও তো মানুষের ভয় পাই যাবে। তারপরে সেই গাছের যে শুকনো পাতা বা আটার সময় পাড়া পড়লে হঠাৎ করে একটা বাস করে একটা বেশ করে শব্দ হয়। আর যদি অন্ধকারের রাস্তায় একা বা আরেকজন থাকেও সাথে, তো যার পায়ে পারাপারে শব্দটা হয় সে একটু ভয় পায়। আবার রাস্তার মোড়ে সেখানে কিছুটা অল্প আলো থাকে, বা জ্যোৎস্না না থাকলেও যেমন ঘুটু ঘুটে অন্ধকার থাকে বেশি, আবার জ্যোৎস্নার সময় একটু কিছুটা আবসা আলো থাকে, তাই সেখানে একটু ভয় ভয় লাগে। এরপরে সহজাত স্বভাব তো মানুষের একটা ভয়ের একটা আছেই, এবং ভয় আছে বিধেই তো সেই হুজুরদের এত দাওয়াই, হুজুরদের এত কদর। এই আর ওই ভূত প্রেতের ভয় না থাকলে, উপস্থিত না থাকলে এই যেমন ওজাদের কোনো কদর নেই। তো সে একটা, অর্থাৎ এটা যেমন আছে উভয়েরই উপকার। যেমন এই হুজুরদের শয়তান আছো, ওজা আছে, মানে একে অপরের পরিপূরক। শয়তান নাই তো ওজার কোনো দাম নেই। তাহলে ওজাও আছে, শয়তানও আছে, আর আছে যে তার প্রমাণ আমি নিজে। হয়তো এখনও সেই ওইরকম যদি প্রত্যন্ত ধরে যাওয়া যায়, সেখানে কিন্তু মানুষ এরকম একা একে কেউ ওই অন্ধকারে যাবে না। এবং যে মাসের ভিতরে অমাবস্যা পূর্ণিমা থাকে, পূর্ণিমার সময় হয়তো মানুষ একটু চলাফেরা করে, অন্ধকারে অমাবস্যার সময় তো মানুষ ঘর থেকেও বাড়ি দেখতে পায় না সহজে। বাড়ি থাকলে যদি একটা কোনো অভাব চোখে পড়ে, বা যদি হঠাৎ ধপ করে আগুন জ্বলে ওঠে, সেই যেই মিথেন গ্যাস অন্ধকারে জ্বলে, পাতা পচা থেকে হয়, কিন্তু সেটা দেখেও তারা মনে করে যাই দিয়ে বাতি অথবা ভূত, অথবা আশেপাশে যে কেউ কোনো মুরব্বী বা কেউ মারা যায়, তা সেই কিছুদিন তো মানুষের একটা এলাকায় একটা ভয়ের একটা থাকে, আবেশ থাকে। ওই সময় এইসব সিন দেখলে তারাও ভয় পায়। সেই ভয় পাইই তো তাদেরকে এই শয়তানের উপস্থিতি বা ভূত প্রেতের উপস্থিতি মানুষের জানান দেয়। যাই হোক, এই 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 ছিল আমার ওই চাচার এই উল্কাপাতের ঘটনা। তো উল্কাপাত বলে হয়তো এই মুহূর্তে উল্টাপাত এটা চাচাকে কিন্তু ছোটো করতেছি না, মানে চাচা যেটা বলছে আমি সেটাই বললাম। আসসালামু আলাইকুম।